যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে প্রশান্ত বর্মন তার আগাম জামিন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আপনাদের প্রত্যেককে মনে করিয়ে দেবো এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, 29 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সরকারি আইনজীবী তিনি জানান যে মূল অভিযুক্ত এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু প্রশান্ত বর্মনকে গ্রেফতারের আগেই তিনি আগাম জামিন পেয়ে যান, বারাসাত আদালতে আগাম জামিন পেয়ে যান এবং তারপরে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে বারাসাত আদালত এবং প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে বিষয়টা জানতে চাইবো যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের মুখে আগেই পড়েছিল বারাসাত আদালত, আর আজ জানিয়ে দেওয়া হলো যে তার যে আগাম জামিন সেই জামিন খারিজ করে দেওয়া হলো। কি পর্যবেক্ষণ কি হলো আজ আদালতে? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছে এটা খুব হাস্যকর হবে যে একটি সরকারি পদে রয়েছে, অর্থাৎ তিনি সিভিল সার্ভিস অফিসার, তাই তিনি জেলের বাইরে থাকবেন, আর তার যারা সহযোগী তারা অনুযোগী তারা জেল কাস্টডি অর্থাৎ জেলের মধ্যে থাকবেন। এই যদি হয় সেটা খুবই একেবারে কোর্ট আনকোর্ট বিচারপতি বলেছেন ট্রাভেস্টি, এই ধরনের শব্দবন্ধনীতে ব্যবহার করেছেন। অর্থাৎ যিনি এই পুরো ঘটনাটা অন্তত তদন্ত থেকে যা উঠে এসছে, কেস ডায়েরি যা দেখিয়েছে আদালতকে, তাতে আদালত এটা বিলিভ করছে যে এই পুরো ঘটনাটার ইঞ্জিনিয়ার একজনই, তিনি এই বিডিও প্রশান্ত বর্মন, আর তার তৈরি করা ডিজাইন বা নকশা অনুযায়ী এই কাজটাকে সমাপ্ত করেছে তার অনুযোগীরা বা সহযোগীরা, এবং যারা অনুযোগী যারা সহযোগী তারা জেল হেফাজতের মধ্যে রয়েছে, কিন্তু সিভিল সার্ভিস তিনি বিডিও, তাই তিনি জেলের বাইরে রয়েছেন। এই যুক্তিটা খুব হাস্যকর ঠেকেছে বিচারপতি, তাই ওপেন কোর্টে মন্তব্য তিনি করেছেন। এক কথায় এই ঘটনাটার যে নথি কেস ডায়েরি থেকে বিচারপতি নিজে দেখেছেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কেস ডায়েরির পাশাপাশি রাজ্যের পিপি দেবাশিস কুমার রায়, হাইকোর্টে যিনি পিপি, তিনি যেভাবে দেখিয়েছেন যে বিমান সংস্থার টিকিটে করে তারা বেরিয়ে যাচ্ছেন, যে গাড়ি করে তারা ঘুরছেন, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রয়েছে যিনি নিজেও ইনজিওর্ড হন, সেই প্রত্যক্ষদর্শীর বয়ানে কিভাবে তাকে এই স্বর্ণ ব্যবসায়ী কী করে অপহরণ করা হচ্ছে, তাকে কিডন্যাপ করে গাড়িতে তোলা হচ্ছে এবং তার দেহটাকে এই গাড়ি থেকে ফেলা হচ্ছে যাত্রাগাছির কাছে, এই পুরো বিষয়টাও প্রত্যক্ষদর্শীর বয়ানে এস্টাবলিশ হয়েছে। এবং আরও এক যে বিষয়টা, যিনি চালক আমাদের কেস ডায়েরি বা তদন্ত থেকে যে বিষয়টা সামনে এসছে আদালতের সামনে, যে চালক ওই গাড়ির চালক গাড়ির মধ্যে ধস্তাধস্তি হয়েছে এবং অভিযুক্ত এক্ষেত্রে বিডিও প্রশান্ত বর্মন তিনি স্কাফল অর্থাৎ হেনস্থা করেছেন, মারধর করেছেন। এই ধরনের ভিডিও ফুটেজ কিছুটা হলেও নিজের মোবাইল বন্দি করতে পেরেছিলেন গাড়ি চালক, সেই ভিডিও ফুটেজও সেটাকে কালেক্ট করেছে বিধাননগর পুলিশ এবং এই বিষয়টাও তদন্তকারীদের ভাবিয়েছে। শুধু তাই নয়, যে বর্ণনা প্রত্যক্ষদর্শী দিয়েছে, যে বর্ণনা গাড়ি চালক বা অন্য যে সাক্ষীদের কাছ থেকে পেয়েছে, সেই সমস্ত জাংশন পয়েন্টে অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করেছে বিধাননগর পুলিশ। তাতে যে বয়ান প্রত্যক্ষদর্শী দিচ্ছে এবং সিসিটিভি যা বলছে একেবারে হুবহু মিলে যাচ্ছে এবং সেক্ষেত্রে ঘটনাস্থল ওই স্বর্ণ ব্যবসায়ী দোকান, সেখান থেকে বেঙ্গল কেমিক্যাল, বাইপাস, পিএনবি মোড়, সল্টলেকের পিএনবি মোড়, সেখান থেকে যাত্রাগাছি যে যাত্রাপথ, সেখানকার সিসিটিভির ফুটেজ একেবারে এস্টাবলিশ হয়ে যাচ্ছে ঘটনাটা প্রত্যক্ষদর্শীর বয়ানের সঙ্গে। কাজেই সব মিলিয়ে এই ঘটনাটার ইঞ্জিনিয়ার যিনি, তিনি হচ্ছেন এই অভিযুক্ত প্রশান্ত বর্মন, আর এই ইঞ্জিনিয়ারিং বা ডিজাইনের কাজটা কমপ্লিট করেছেন যারা, তারা সহযোগী। এই অবস্থায় যদি এর আগাম জামিন সেটাকে রেখে দেয় আদালত, তাহলে ট্র্যাভেস্টি হবে জুডিশিয়ারির সাথে, অর্থাৎ বিচার বিভাগের সাথে বা বিচারের সঙ্গে একটা প্রহসন হবে, হাস্যকর ঘটনা ঘটবে। তাই তার আগাম জামিন খারিজ করা হলো। আগাম জামিন তিনি প্রথম পেয়েছিলেন বারাসাত দায়রা আদালত থেকে 26শে নভেম্বর, সেই নির্দেশ আজ বাতিল করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি ওই আগাম জামিনটা সুনিশ্চিত হয় বিধাননগর এসিজিএম আদালতে 29শে নভেম্বর, সেই নির্দেশটাও বাতিল করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব এই অভিযুক্ত বিডিওকে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সব মিলিয়ে এই মুহূর্তে গ্রেপ্তারের ভ্রুকুটি প্রশান্ত বর্মনের এবং পুলিশের
তাকে গ্রেপ্তার করতে আর কোনো রকম বাধা রইল না, কারণ এই তদন্তে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ তারা করতে চাইছিল। একেবারে অর্থাৎ সেই যে জামিন খারিজ হয়ে গেল, অর্থাৎ তাকে গ্রেফতার এখন সময়ের অপেক্ষা। এই যে বিডিও প্রশান্ত বর্মন আর প্রশান্ত বর্মনের আইনজীবী তিনি কি বলছেন তার বক্তব্য একবার শুনি। আজকে বেল ক্যান্সেলেশন, যে বেলটা ছিল সেটা ক্যান্সেলেশনের অর্ডার হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে। যিনি পিটিশনার ছিলেন মিস্টার বর্মন, ওনার স্টেট এসেছিল, ক্যান্সেলেশন ছিল। আগাম জামিন এবং তারপরে যে জামিনটা উনি পেয়েছিলেন দুটোই খারিজ হয়ে গেল। কোর্টের মেটেরিয়ালস, কেস ডায়েরি মেটেরিয়ালস দেখে কোর্টের মনে হয়েছে ক্যান্সেলেশনে, সেই জন্য ক্যান্সেলেশন করেছে। আমার আরো এক প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই ঘটনা যখন যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার পর আমরা দেখেছিলাম এই প্রশান্ত বর্মনের গাড়ির ড্রাইভার যিনি রয়েছেন অর্থাৎ রাজু ঢালি সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু কেন প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হচ্ছে না আর কেন আগাম জামিন, এই প্রশ্নটা বারবার উঠছিল। আর এখন জামিন খারিজ, অর্থাৎ তার গ্রেফতার এখন সময়ের অপেক্ষা। একবার তার গ্রেপ্তারি কিন্তু এখন সময়ের অপেক্ষা, এমনটাই বলে। তার কারণ প্রশান্ত বর্মন যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল মাস্টার মাইন্ড ছিলেন, এমনটাই তথ্য একেবারে পুলিশের কাছে উঠে এসেছিল। এবং তাকে একাধিকবার এই তথ্য যখন সামনে এসেছিল, শুধুমাত্র একাধিক নথি নয়, একাধিক ডিজিটাল এভিডেন্স জোগাড় করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তারপরেও বারাসাত আদালত থেকে তিনি জামিন পেয়ে যান। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে, জামিন পাওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ ছিল, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং সেক্ষেত্রে দেখা গেল তার যে আগাম জামিন অর্থাৎ সেই মামলা খারিজ করা হলো। ফলে আরও বিপাকে তিনি, তার কারণ তার বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ করেছিল স্বর্ণ ব্যবসায়ীকে দত্তাবাদ এলাকা থেকে অপহরণ করে খুনের ঘটনায়, গোটা ঘটনায় তার যে নীলবাতি গাড়িতে করে অপহরণ করা হয়েছিল, রাস্তাতে নিয়ে নেওয়া হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাকে ফ্ল্যাটের মধ্যে বেধড়ক মারধর করছে, সেই ফুটেজ পুলিশের কাছে এসেছিল। এবং যেদিন তিনি এসেছিলেন অর্থাৎ ফ্লাইটের যে টিকিট, সেই টিকিট সামনে এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে ক্রাইম করার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন কলকাতা থেকে উত্তরবঙ্গ ফিরে যাচ্ছেন, সেই ফ্লাইটের ডিটেলস এবং একাধিক ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ। এবং তারপরে লক্ষ্য করা যায় তিনি যখন জামিন পায়, সেক্ষেত্রে দেখেছিল কলকাতা এয়ারপোর্টের কাছে একটি হোটেলে তিনি ছিলেন। এবং সেক্ষেত্রে কিন্তু সেই নথি যে জাল করা হয়েছিল, একাধিক তথ্য পুলিশের কাছে উঠে আসে। এবং সেই পরিপ্রেক্ষিতে একাধিক কেস ডায়েরির যে একাধিক নথি পেশ করা হয়, সেই মামলার পরিপ্রেক্ষিতে দেখা যায় তার যে আগাম জামিন, সেই জামিন মামলা কিন্তু খারিজ হয়। এবং তার বিরুদ্ধে চাঞ্চল্যকর গুরুতর যে অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ীকে কিন্তু পিটিয়ে যে খুনের ঘটনা, অপহরণ করে সেই খুনের ঘটনায় কিন্তু তিনি মাস্টার মাইন্ড ছিলেন। পুলিশের পক্ষ থেকে এই সমস্ত এভিডেন্স ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য গেল তার যে আগাম জামিন মামলা, সেই মামলা কিন্তু খারিজ করা হলো। বেশ অনুপ। আরো এক প্রতিনিধি শান্তনু রয়েছে আমার সঙ্গে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, যখন এই ঘটনা ঘটলো, অর্থাৎ যখন স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হলো এবং তার পরিবার যখন অভিযোগ করছিলেন বারবার যে প্রশান্ত বর্মনই এই ঘটনার মাস্টার মাইন্ড, তখন বারবার আমরা প্রশান্ত বর্মনের বক্তব্যও সামনে এনেছিলাম তোমার মাধ্যমে আমাদের দর্শকদের। তখন তিনি বারবার বলেছিলেন এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন, কিন্তু তিনি আগাম জামিন নিয়েছিলেন। শান্তনু। একদম ঠিক তাই, কারণ প্রথম দিন থেকে তিনি কিন্তু দাবি করে আসছিলেন তিনি নির্দোষ, তাকে নাটকীয়ভাবে ফাঁসানো হয়েছে এবং সমস্ত ঘটনাই নাটকীয় এবং সাজানো চিত্রনাট্য, এমনটাই তিনি দাবি করে আসছিলেন প্রথম দিন থেকে। এবং তার বক্তব্য ছিল তিনি যেহেতু একজন দাবাং অফিসার, অর্থাৎ তিনি নিজেকে অনেকটাই দাবাংয়ের ভূমিকায় দেখে আসছিলেন নিজেকে। এবং তিনি বলছিলেন তিনি যেহেতু প্রশাসনিক কাজকর্ম করেন এবং তার একটা ইমেজ রয়েছে, সেই ইমেজকে নষ্ট করার জন্যই কেউ কেউ চক্রান্ত করে তার বিরুদ্ধে এই চিত্রনাট্য সাজিয়েছে এবং তাকে এরকম একটি খুনের ঘটনার সঙ্গে তার বিরুদ্ধে এবং তার নাম যুক্ত করা হয়েছে। সেই কথাই কিন্তু বারবার তিনি দাবি করে আসার সঙ্গে সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করে আসার পাশাপাশি কিন্তু তিনি আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। এবং আগাম জামিন যখন মঞ্জুর হলো, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকটাই বদলে যায় এবং তিনি তার ঘনিষ্ঠ মহলে দাবি করেন তিনি যা বলে আসছিলেন সেটাই সত্যি, কিন্তু তথ্য প্রমাণ কিন্তু উঠে আসছিল তার বিরুদ্ধে। কারণ দেখা যাচ্ছিল এই খুনের ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে পুলিশ যে তথ্য সামনে আনছিল, তাতে দেখা যাচ্ছে তার সরাসরি যুক্ত থাকার একাধিক অভিযোগ সামনে আসছিল এবং তার একাধিক প্রমাণও সামনে আসছিল। তারপরেও কিন্তু তিনি তার দাবি করে আসছিলেন তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তখন যখন মামলা হাইকোর্টে ছোট্ট করে জানতে চাইবো যে প্রশান্ত বর্মন যার আগাম জামিন খারিজ হলো, এই প্রশান্ত বর্মন এখন কোথায় আছেন? দেখো, আজকে কিন্তু তিনি সকালের দিকে কিন্তু অফিসেই ছিলেন, তারপরে কিন্তু তাকে আর অফিসে দেখা যায়নি। এবং এখন তিনি এই অবস্থায় তিনি কোথায় রয়েছেন, তার মাটিজারার বাড়িতে রয়েছেন নাকি অন্যান্য কোনো কাজে রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট নয়। কারণ তিনি বহু সময় দাবি করে আসছিলেন তার অফিসে না থাকার পেছনে মূল কারণ হচ্ছে তিনি এসআইআর এর কাজে ব্যস্ত এবং প্রশাসনিক যে পরিষেবাগুলো রয়েছে, অর্থাৎ ভিডিও হিসাবে যে সকল পরিষেবা
তার দেওয়ার কথা, তার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন ব্লকের যে সকল অঞ্চলগুলো রয়েছে 13টি অঞ্চল সেখানে ঘুরে ঘুরে পরিষেবার কাজ করে যাচ্ছেন, এমনটাই তিনি কিন্তু দাবি করে আসছিলেন। অর্থাৎ তার উপস্থিত না থাকাটাকেও তিনি বলছিলেন যে তিনি সরকারি কাজে মানে একাধিক যুক্তি খাড়া করেছেন ঠিকই, তবে জামিন খারিজ হলো, এখন যে তার গ্রেফতারি সময়ের অপেক্ষা তা বলাই যায়।